চলুন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি অভিনেতা এবং কন্টেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের কাছে। যে গল্পটা দিয়ে আসলে শুরু করতে চাচ্ছিলাম, একটা জিনিস হয় কি অভিনেতা বা অভিনেত্রীদের কে সবসময় আমরা একটু গর্জিয়াসভাবেই দেখে থাকি, যে খুব সুন্দর পোশাকে আছেন, সুন্দর একটা মেকআপ নিয়েছেন, দামি একটা ঘড়ি বা ব্যাগ ব্যবহার করছেন, কিন্তু আপনার বিষয়টা সম্পূর্ণই আলাদা। একদমই সাদা সিধেভাবে, একদমই সহজ সরলভাবে যেমনটা আমরা দৈনন্দিন জীবনে থাকি সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করছেন, ফুটিয়ে তুলছেন সবার সামনে, এবং সবাই এটাতেই আপনাকে চিনছে। আমি একটা গ্রামের ছেলে, একদম আমার পাবনা, জন্ম থেকে পাবনাতে আর কি বেড়ে ওঠা। তো সেই জায়গা থেকে আমি ন্যাচারাল থাকারই ট্রাই করি সব সময়, যে না সবাই তো এইভাবে করতেছে, তো আমি একটু ভিন্নভাবে ট্রাই করি। গ্রামের একটা ছেলে কিভাবে বড় হয়েছে আমি নর্মালি ওইভাবে আর কি আমাকে প্রেজেন্ট করছি সব জায়গায়। ইভেন আমার যে মিডিয়াতে কিছু কাজ করা হয়েছে ওইখানেও আমার ক্যারেক্টারগুলো একটু ওই টাইপেরই দিত, যে গ্রামের সাদা সিধা বোকা টাইপের। তো এইভাবে আর কি করা যায়, আমি একটু ভিন্নভাবে আর কি নিজেকে প্রেজেন্ট করছি সব সময়। কিন্তু আমার কাছে মনে হয় ভিন্নভাবে করেছেন, কিন্তু আপনার যে সত্তা সেটাকেই আপনি ক্যামেরার সামনে তুলে ধরেছেন, এই জন্য হয়তো বা পথ চলাটা একটু সহজ হয়েছে বা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। তো আমার পাবনার ভাষাটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি, সো ওইভাবে আমার কাছে এটা একটু নর্মালি লাগে, যে না ঠিকঠাক আছে, বেশি লাগতেছে না। বর্তমানে কি নিয়ে ব্যস্ততা চলছে? 2021 থেকেই তো আমার মিডিয়াতে আর কি যাত্রা শুরু, একটা রিয়েলিটি শোর মাধ্যমে। তো অনেক কাজ করা হয়েছে মিডিয়াতে। তো তার মাঝখানে একটু গ্যাপ দিয়েছিলাম আমি 1 বছরের, কারণ আমার যে অডিয়েন্স ছিল, আমি তো মেইনলি ফেসবুক থেকে আর কি আমার পরিচিতিটা শুরু, তারপরে কন্টেন্ট ক্রিয়েটার বা রিয়েলিটি শো তে আসা। তো সেইখানে হচ্ছে আমার অডিয়েন্সগুলো চাচ্ছিল যে আমি গ্রামের যে ভিডিওগুলো বানাইতাম, চঞ্চল চৌধুরীর যে মিমিক্রিগুলো আমি করি সেইগুলো একটু মানে মিস করতেছিল। তো সেই জায়গা থেকে আর কি আমি 1 বছর একটু গ্রামের সময় দিয়েছি এবং আমার পেজটাকে আর কি একটু গ্রো করার চেষ্টা করছি। তো ওইখানে ছিলাম। তো আবার একটু প্রফেশনাল কাজ করার জন্য আর কি ঢাকা শিফট হওয়া, দেখি ইনশাল্লাহ সামনে থেকে কাজ পাবো, কন্টিনিউ করবো। আমরা আসলে সেটাই চাই। একটু যদি পিছনে ফিরে যাই, বলছিলেন 2021-এর কথা, যে 21 থেকে এই মিডিয়ার যাত্রা বা পথ চলাটা শুরু। ওই সময় কি পড়াশোনা বা স্টুডেন্ট ছিলেন? স্টুডেন্টই ছিলাম আসলে। মানে এই কন্টেন্ট ক্রিয়েশন বা যে অভিনয়ের প্রতি যে নেশাটা, এটা আমার ছোটবেলা থেকে একদম। এটা তাহলে একদম একটু ছোটবেলায় চলে যেতে হয়। সেটা হচ্ছে আমার বড় ভাই আর মেজো ভাই, আমরা 3 ভাই। তো ওই ছোটবেলায় স্কুলে হচ্ছে যেমন খুশি তেমন সাজো একটা প্রোগ্রাম হইতো। তো ওইখানে আমাকে যেই তখন তো যে কোনো স্কুলে আর কি এটা করা যেত, পার্টিসিপেট করা যেত। তো আমার ভাইয়া আমাকে বিভিন্ন ক্যারেক্টার দিয়ে করে, তো আমি ওটা করতাম। আর ওই কাচের গ্লাস প্লেট এগুলো দিত, ওইটা খুব ভালো লাগতো, একটা নেশায় পরিণত হইতো। দেন ওইটাই আর কি কন্টিনিউ করা। আর আমাদের ফ্যামিলিটা হচ্ছে একটু সাংস্কৃতিক মনা, বিভিন্ন কোনো অনুষ্ঠান হলেই গান বাজনা অভিনয় কৌতুক বিভিন্ন ধরনের করা হতো। তো ওইখান থেকে আর কি একটু এখানে একটু থামিয়ে জানতে চাই, যে বললেন অনেকগুলো পুরস্কার পেয়েছেন, সবচেয়ে বেশি কোন ক্যারেক্টারের জন্য পুরস্কার পাওয়া হয়েছে? এই চঞ্চল চৌধুরীর মিমিক্রি করতাম আর কি। মানে ছোটবেলায়ও? হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে তখন তো টিভি ছিল আমাদের, দেখা গেছে আমাদের বাসায় একটা টিভি ছিল চাচাদের। তো এখানে সবাই সন্ধ্যার সময় টিভি দেখতো, নাটক হইতো। তো এই নাটকগুলো আমি দেখতাম। তো দেখা মানে কিভাবে শুরু, দেখেছি কোনো একটা কারণে আমার উপর রাগ করছে। দেখেছি আমি চঞ্চল চৌধুরীর মানে মতো করে বলতেছি, এবার রাগ করছিস কিছুর জন্য, একটু খাবির দে, রাগ করছিস কিছুর জন্য, মানে এই টাইপের ফানি ফানি করতে করতে তো খুব মজা পাইতো সবাই। তো ওইখান থেকে আর কি আস্তে আস্তে স্কুলের স্টেজে যখন পারফর্ম করতেন তখন কোন লাইনগুলো বলতেন চঞ্চল চৌধুরীর? বিশেষ করে হচ্ছে স্কুলে সবাই আমাকে, আমার টিচাররা সবাই, মানে বৃহস্পতিবারের দিন হচ্ছে পিরিয়ডের শেষে হইতো, আমাদের প্রোগ্রাম হইতো গান বাজনা এই টাইপের। তো ওইখানে হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারের একটা নিতাম। তো বিশেষ করে চঞ্চল চৌধুরীর একটা হারকিপের একটা ডায়লগ আছে, এই সেরি তুই তো খুব সাংঘাতিক মেরে, তুই আমার আব্বার শ্বশুর বন্ধু বানা ফেলা দিছিস, তাই নেখারাস, এই কথা যদি তোর আব্বার কাছে না কইছি আমার নাম ফিরে নাম থুস। মানে এই ডায়লগটা না সবাই অনেক পছন্দ করতো আর কি চঞ্চল চৌধুরী। দারুণ দারুণ। যদি 2021-এর দিকে ফিরে আসি, আপনি বলছিলেন যে একটা রিয়েলিটি শোর মাধ্যমে যাত্রাটা শুরু হলো, সেখানে রেজিস্ট্রেশন কিভাবে হলো বা কিভাবে জানলেন এটা সম্পর্কে? আমি জানতাম না যে এরকম অডিশন দিচ্ছে। তো আমার এক পরিচিত কাজিনের ফ্রেন্ড অডিশন দিতে যাবে, তো আমাকে বলছে, ভাই আপনি তো এরকম ভিডিও টিডিও করেন, এরকম একটা প্রোগ্রাম হবে, আপনি অডিশন দেন। তো বলছি যে নেক্সট যখন হয় আমার ডাক দিও। ভাই চলেন যাই আমার সাথে, আজকে এবার একটু এক্সপিরিয়েন্স নিয়ে আসেন, পরবর্তীতে আপনি যান। তো মূলত ওর সাথে আর কি যাওয়া। আচ্ছা আচ্ছা। তো ওইখানে যাওয়ার পর দেখি স্পট রেজিস্ট্রেশন হচ্ছে, তো হুট করে ফেলা দেওয়া। তো পরে এরকম অডিশন হচ্ছে, রাজশাহীতে হচ্ছিল তখন। তো নিবে 10 কি 11 জন নিবে প্রত্যেক বিভাগ থেকে। এরকম করতে করতে আমার অডিশন আসলো রাত 12টার সময়।
হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, অনেক হিউজ অনেক সিরিয়াল ছিল। তো লাস্ট ইএস কার্ড সিস্টেমটা ছিল, তো ইএস কার্ড দিলে সে ঢাকার জন্য আর কি অ্যাপ্রুভ। তো লাস্ট ইএস কার্ড হচ্ছে সন্ধ্যার সময়, আর রাত এই তো 4 ঘন্টার মতো আর কেউ ইএস কার্ড পায় না। আচ্ছা, তো আমি গেছি, লাস্ট ইএস কার্ডটা আমি পেয়েছি। আমি ওই চঞ্চল চৌধুরীর মিমিক্রিটাই আর কি করছিলাম। ও আচ্ছা, বাহ। তো ওইখান থেকে আর কি ইএস কার্ড, ঢাকায় আসা, ঢাকায় এসেই তো আমি আপনার গল্পে অবাক হয়ে গেলাম যে সবাই অন্য ধরনের কিছু। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যার থ্রুতে গেছি সেই ইএস কার্ডটা পায় নাই। ভাগ্যিস ওটা আপনার জন্যই ছিল আসলে। এই চঞ্চল চৌধুরীর মিমিক্রি দিয়ে আপনার ছোটবেলা থেকে এত পুরস্কার এবং এত বড় একটা রিয়েলিটি শো যেটা প্রথমবারের মতো হয়েছে, সেখানেও আপনি ইয়েস কার্ড পেলেন একটা জিনিস দিয়ে। আপনার যদি সোশ্যাল মিডিয়াতে যাই, সেখানে দেখা যায় যে একদম প্রথমে যেই ছবিটা আসে আপনার কভার ফটোতেই রয়েছে চঞ্চল চৌধুরীর ছবি, যেখানে আপনি পাশাপাশি। আমি একটু এই জিনিসটা শুনতে চাই যে তার সঙ্গে কোথায় দেখা হয়েছিল, সে কি আপনার এই মিমিক্রি বা আপনার এই জার্নিটা সম্পর্কে শুনেছে কিনা? আমি যখন প্রোগ্রামটা করি তখন একটা স্টেজ ছিল এরকম যে ঢাকা পর্ব, প্রথম পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। তো আমি হচ্ছে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ি। তো আবুহানা রনি ভাইকে তো চেনা জানা আছে আমাদের। তো আবুহানা রনি ভাই আমার এই ভিডিওগুলো দেখতো, ওনার সাথে ফেসবুকে অ্যাড ছিল। তো আবুহানা রনি ভাই বলল তোর সাথে চন্দ্র চৌধুরী একদিন দেখা করে দিব। আমি বলছি এইটাই আমার দরকার, আর কোনো ড্রিম নেই, আমার একটাই ড্রিম চন্দ্র চৌধুরীর সাথে একটু দেখা করে, দ্যাটস ইট। তো আমি চলে আসছি, আমি তো বাদ পড়ছি, শুটিং শেষ, চলে আসছি। তো একদিন পরে হচ্ছে উনি আমাদের ওই প্রোগ্রামের গেস্ট জাজ হিসেবে আসছে। তো রনি ভাই আমাকে নক দিয়েছে যে আয় দেখা করে দিতেছি। তো আমি নর্মালি জাস্ট দেখা করবো, একটা সেলফি নিবো, দ্যাটস ইট। তো আসার পর আমাদের ওই শোর ডিরেক্টর বললো যে ও যেহেতু আসছে আর ওর সাথে ওর একটা ইয়ে আছে, আমরা হচ্ছে ওকে গেস্ট পারফর্মার হিসেবে রাখি, একটা সারপ্রাইজ দেই। তো ওইখান থেকে আর কি একটা স্ক্রিপ্ট রাতারাতি তৈরি করে ফেলি আবুহানা রনি ভাইয়ের সাথে। দেন তার সামনে আর কি আমি তার ক্যারেক্টার নিয়ে আর কি যাই। তো আমি পুরাটা সময় মেবি 5 মিনিটের মতো আমি পারফর্ম করছি। 5 মিনিটই সে পুরা এইভাবে মানে চোখের পলকও মনে হয় ফেলতেছে না, এইভাবে দেখে। স্যার আমি তো দেখা গেছে যে আমার মতো আমি করে যাচ্ছি, ওনার দিকে তাকানোর সাহসটা আমার হচ্ছে না। মানে তার সামনে তার এই মিমিক্রি করতেছি, একটা অন্যরকম নার্ভাসও মানে হচ্ছে, তারপর আবার ভয়ও লাগতেছে, সব মিলে। তো করার পরে লাস্টে যখন আর কি কমেন্টস করবে কি এরকম হয়েছে, তো সে বলতেছে যে আচ্ছা আমি তো এখানে বসে আছি, তাহলে মঞ্চে পারফর্ম কে করতেছে? বাহ, অসাধারণ। আর ওইখানে একটা ডায়লগ দিছিলাম আমি, যে মানে তার দিকে ইয়ে করে বলছে যে তুমি সেইটা, মানে কষ্ট করে অভিনয় করে আমি, তুমি টিভি দেশে ফেম কাওয়া নিছো আর আমার রাস্তাঘাটে ঘুরি বানান লাগে। তো এই কথাটা শোনার পর বলতেছে যে তুমি যা শুরু করছো, মানে ফ্রেম তো আমার, তা তুমি খাইয়া দিতেছো, আমারই তো কয়েকদিন পর রাস্তাঘাটে ঘুরে বেড়ানো লাগবে। অনেক মজার একটা স্মৃতি ছিল এখানে। তারপর থেকেই ভাইয়ের সাথে ফেসবুকে কথা হয় মাঝে মাঝেই, খুব সাপোর্টিভ আর কি, মোটিভেশন দেয় অনেক ধরনের, এইটা করো এটা করো, খুব ভালো। একটু বর্তমান ব্যস্ততা সম্পর্কে আবার একটু যদি ফিরে আসি, যে কন্টেন্ট ক্রিয়েশনটা মানে মিডিয়াতে তো আগে নাটক বা নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীতে একটা গ্যাপ নিয়ে যে এখন পুরোপুরি সোশ্যাল মিডিয়া নির্ভর কন্টেন্ট তৈরি করছে এবং প্রচুর পরিমাণে দর্শক জনপ্রিয়তা পাচ্ছে। একটু বর্তমানের এই কাজগুলো সম্পর্কে শুনতে চাই। আমার লাইফে 2টা চঞ্চল হচ্ছে আমার টার্নিং পয়েন্ট। আচ্ছা, একটা চঞ্চল চৌধুরীর মাধ্যমে হচ্ছে আমি পরিচিতি ভাই সিহিউস, আর একটা গোলাম ছোড়া রবিন আর কি, চঞ্চল ভাই আর কি, যার মাধ্যমে ঢাকা আসার পর আমি প্রফেশনালি যে নাটক কিভাবে করে ভাই, তার হাত ধরে আর কি আমার নাটকের যাত্রা শুরু হয়। সো তার সাথে কাজ করেছি, শিখছি অনেক। তারপরেও দিন শেষে না একটা তো ড্রিম থাকে যে একজন ভালো অভিনেতা হব। অনেকেই এখন আইসা বললে আমি নায়ক হব, ইয়ে হবে, বাট আমি একজন প্রপার অভিনেতা হতে চাই। তো এখনও শিখতেছি। সো দেখা যাক, ইনশাল্লাহ এখন প্রফেশনাল কিছু কাজ করব, এটাই আর কি। আর কন্টেন্ট ক্রিয়েশন আমার সবচেয়ে, দুনিয়া উল্টায় যাক, আমার সবচেয়ে একটা নেশা মানুষকে হাসানো। আমার মানে খুব ভালো লাগে একটা জিনিস, যে আমার কথা শুনে বা আমার ড্রেস আপ দেখা বা আমার অ্যাক্টিং দেখে যে একটা মানুষ হাসতেছে, দিন শেষে ওইটাই আমার প্রাপ্তি, ওইটাই আমার ভালো লাগে। এমনও সময় গেছে যে মানে আমরা হাসাই জন্য, কিন্তু আমরা যে সবসময় হাসি খুশি থাকি, আমাদের মন খুব ভালো থাকে, এমনটা কিন্তু না। এমনও সময় গেছে না, আমার জন্য 5টা মানুষ 10টা মানুষ ওয়েট করে আমার ভিডিও দেখে হাসে, আমার খুব মুড আপ। বাট মুখে হাসি নিয়ে ওই ভিডিওটা মেক করার পরে কিন্তু আবার সেই দিন শেষে যেরকম একাকিত্ব বা বোরিং লাইফ যায়, এরকম কিন্তু হয়। কিন্তু ওই হাসানোর নেশাটা না মানে আঁকড়ে ধরছে, ওইটা আমি কন্টিনিউ করে যাব, সেটা যেখানেই থাকি বা যেভাবেই থাকি। যখন নাটক করতেন ওই সময়ও আপনাকে এই গ্রামীণ একটা চরিত্রে যে ডিরেক্টররা পছন্দ করতেন, অডিয়েন্সও পছন্দ করতেন, সেই চরিত্রগুলো সম্পর্কে একটু ডিটেলসে শুনতে চাই। হ্যাঁ, দেখছি একটা এরকম চরিত্র, মানে গার্লস ফ্ল্যাটের, যে গ্রামে থাকতে একটা গার্লফ্রেন্ড ছিল, তো
শহরে আসার পর তো ওইভাবে সবাই চেঞ্জ হয়ে যায় দিন শেষে। তো আমি পড়াশোনা করে, আমি তো জানি আমার গার্লফ্রেন্ড ঢাকায় পড়াশোনা করে, তো আমি গ্রাম থেকে সাদাসিধে একটা মানুষ আসছি, পায়জামা পইরা, স্যান্ডেল পইরা, ঢোলা একটা শার্ট, ডাব নিয়ে আসছি, হাতে মুরগি, তারপরে দুধ নিয়ে আসছি, গরুর দুধ নিয়ে আসছি, যে আমার গার্লফ্রেন্ড এত কষ্ট করে অনেক পড়াশোনা করতেছে, নিয়ে যাই। পরে যাওয়ার পর দেখা গেছে যে আমার ঢুকতে দিচ্ছে না, গার্লস হোস্টেল কোনো মতে ঢুকতে দেয় না। আমি খুব কি করছেন, একটু ঢুকপির দেন, আমি গ্রামের থেকে আইছি, এই দুধ আমার শোনা পড়তে পড়তে মনে করেন যে একবারে ভাঙে যাচ্ছে, সেই জন্য যে মুরগি দুধ ডাব লিয়াইছে, আমাকে প্লিজ ঢুকপির দেন একটু, কিন্তু কোনোভাবে ঢুকতে দিচ্ছে না। এদিকে ফোন দিয়েও আমার বলতেছে তুই চলে যাও, আর দরকার নাই। তো আমি বলতেছি তুমি শিমুল গাছের তলায় হাতে হাত রেখে আমার কথা দিছিলে যে কোনোদিন আমাকে ছাড়িয়ে যাবে না, তুমি আমার ছাড়িয়ে যাচ্ছ, ভুলে যাচ্ছ। তো এইরকম পাবনার ভাষাতে আর কি অ্যাকশন গুলো করা হইতো আর কি। দারুণ। এই টাইপের ক্যারেক্টারই মনে হয় বেশি করা হতো হ্যাঁ হ্যাঁ, এই টাইপের ফানি টাইপের ক্যারেক্টার একটু বেশি। বলছিলেন মোশাররফ করিমের সঙ্গে কাজ করেছেন, সেখানের অভিজ্ঞতা একটু শুনতে চাই, যে তিনিও দেখা যায় যে একটু হাস্যরসাত্মক কাজগুলো করেন, আমাদেরকে আনন্দ দেন। আপনিও সেম ক্যারেক্টারটা যখন পোর্ট্রে করেছেন, কেমন লেগেছে? তার সাথে যখন আমার কাজের অফারটা আসে, আমি তখন থেকে আমি নার্ভাস হয়ে গেছি, আমি তার সামনে অ্যাক্টিং করবো কিভাবে, সারা জীবন তো টিভিতে গেছি, এত বড় মাপের একটা অভিনেতা। তো পরে ডিরেক্টর ভাইয়া খুব বুঝাইলো যে সমস্যা নাই, করো, হয়ে যাবে। তো আমি তো করবোই, যা হওয়ার হবে, যদি মায়েরও দেয় মোশাররফ করিম, তারপর আমি তার সাথে করবো, এরকম অবস্থা। তো যাওয়ার পর যখন প্র্যাকটিসটা করি, রিহার্সেল করা হচ্ছে আর কি একটা সিনে যাওয়ার আগে, তো তখন সে আমার বলতেছে তোমার বাড়ি কই? বলছি পাবনা। তো সে তোমার মধ্যে চঞ্চল চৌধুরীর একটা ভাব আছে, মানে সেও এটা বলতেছে। তো পরে সে অনেক সাজেশন দিচ্ছে, দেখো নিজের একটা ক্যারেক্টারটা তৈরি করতে হবে, কাউকে কপি করে বড় হওয়া যায় না, এটা সত্যি। বাট তো সাজেশন দেওয়ার পরে তো প্রথম সিন করলাম, সিন করার পরে সে আমাকে অনেক অ্যাডভাইস দিছে। সে এত বড় মাপের একজন অ্যাক্টর, আমাকে খুব ভালোভাবে বোঝাচ্ছে যে দেখো আমরা তো বুড়া হয়ে যাইতেছি, মাঠ কিন্তু ফাঁকা, সো এইসব ক্যারেক্টার কিন্তু তোমরাই কিন্তু আগায় নিয়ে যাবা, সো মাঠ ফাঁকা আছে, কন্টিনিউ করো, হইতে পারে। সাইমুম সাজিদ অনেক বড় জায়গায় যায়, এই প্রত্যাশা রাখতে চাই। একদমই শেষ পর্যায়ে ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে যদি চঞ্চল চৌধুরীর মিমিক্রি করে কিছু বলতে চান। অবশ্যই, যেহেতু আপনি কইছেন এত সুন্দর একটা মেয়ে, অবশ্যই আমার বলতে হবে। তো আমার যারা অডিয়েন্স আছেও তার একটা কথা বলবো, আমার ভিডিওগুলো একটু দেখবে, ঠিক আছে? আমি কিন্তু সুস্থ বিনোদন দেওয়ার চেষ্টা করি, আর তোমরা যে এত পরিমাণ ভালোবাসা আমার দিছেও, স্বয়ং চঞ্চল চৌধুরীও মনে করে মাঝে মাঝে ঘাবড়া যায়, এটা কিডা, আমার ফ্রেম তো খাইয়া দিতেছে। তো এটাই, সবাই আমার জন্য দোয়া করবে, বেশি বেশি ভালোবাসবে, আমি যেন সুস্থ বিনোদন তোমাদের দিয়ে পারি। আর বাংলা ভিশনের কিন্তু মানে একটু আলাদাভাবে ধন্যবাদ জানাইতে চাই যে আমার এনে ইনভাইট করছে, যাতে চঞ্চল চৌধুরীর ফ্রেমটা রিসেন্টলি খাইয়া দিতে পারি, সমস্যা নেই। বাহ, অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 963203 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কালীপ্রসন্ন ঘোষের বিখ্যাত সেই কবিতা দুটি লাইন বলে বিদায় নেব আজ। পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার, 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।